দর্শক শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন ডিজিটাল লাইফের নতুন আরও একটি এপিসোডে। আমি আপনাদের সাথে আছি শুভ ইসলাম। দর্শক, সম্প্রতি প্রকাশিত এলিয়েট মার্কেট রিসার্চের একটি গবেষণা থেকে জানা গেছে বিশ্বব্যাপী 2030 সালের মধ্যে সাইবার সিকিউরিটির মার্কেট সাইজ দাঁড়াবে $478 বিলিয়ন, যার সিএজিআর 9.5। এই যখন বৈশ্বিক সাইবার সিকিউরিটি মার্কেট পরিস্থিতি, তখন বাংলাদেশের কি অবস্থা? আর এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকের আমাদের আলোচনার বিষয় হাউ টু সিকিউর সাইবার স্পেস ইন বাংলাদেশ। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন KMZ হাসান মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক, সাইবার অ্যারোনটিক্স লিমিটেড। কেমন আছেন? জি, ভালো। হাসান মাহমুদ ভাই, আপনার কাছে প্রথম একটু আমরা জানতে চাই যে বিশেষ করে বিশ্বব্যাপী যে সাইবার সিকিউরিটি একটা বাজওয়ার্ড এবং প্রতিনিয়ত কি পরিমাণ সাইবার থ্রেট উৎপন্ন হচ্ছে সেটা বিভিন্ন স্ট্যাটিস্টিক তো আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমরা আপনার কাছে একটু জানতে চাইব যে বৈশ্বিক পার্সপেক্টিভ এবং বাংলাদেশের পার্সপেক্টিভে বর্তমান সাইবার সিকিউরিটি অবস্থাটা আসলে কি? বিশ্বে এবং বাংলাদেশে আসলে আমি বলবো যে একটু ডিফার করে সাইবার সিকিউরিটি অবস্থা, কারণ বিশ্বে অনেক দেশে হয়তো সাইবার সিকিউরিটির যে অ্যাওয়ারনেসগুলো সেটা একটু বেশি নেওয়া হয়। তো বাংলাদেশে এখন পর্যন্ত বিশ্ব থেকে আমরা একটু কম এগিয়ে আছি। তো সাইবার যে ক্রাইমগুলো হচ্ছে, সাইবার যে সিকিউরিটি যে থ্রেটগুলো আমরা পাচ্ছি, সেগুলোর মধ্যে আমি মেনশন করব হচ্ছে যে ফিশিং অ্যাটাক, র্যানসমওয়্যার অ্যাটাক, ডিডোস অ্যাটাক, ডাটা ব্রিচ, এগুলো খুব বেশি হচ্ছে। সো এই জিনিসগুলা নিয়ে বাংলাদেশকে প্রচুর কাজ করতে হবে, প্রচুর অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। বিভিন্ন বৈশ্বিক যে পার্টিসিপেশন অ্যালায়েন্স আছে, যেমন একটা হতে পারে বুদাপেস্ট কনভেনশন অন সাইবার ক্রাইম, সেখানে আমরা যুক্ত হতে পারি। আমরা রিজিওনাল সাইবার অ্যালায়েন্স ক্রিয়েট করতে পারি, যেটা অলরেডি বিশ্বে বিভিন্ন জায়গায় আছে, সেটা বাংলাদেশের সাথে এখনও নেই, অনেকাংশে করার চেষ্টা হচ্ছিল। সো এখানে আমি একটা ইনপুট দিতে চাই আপনাকে। আমরা যতটুকু জেনেছি বৈশ্বিক যে অ্যালায়েন্সেরগুলোর কথা আপনি বলছেন, সেখানে তো আছে পাশাপাশি আমাদের দেশের যে একটি সরকারি প্রতিষ্ঠান সার্ট আছে, তারা বিশেষ করে রিজিওনাল সার্টের সাথে সংযুক্ত এবং বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান হয়ে থাকে আমরা যতটুকু জেনেছি। আর এর পাশাপাশি হয়তো ফার্স্টেরও মেম্বার বাংলাদেশি সার্ট হতে পারে। আচ্ছা, আমরা একটু বাংলাদেশের পার্সপেক্টিভে আসি। অনেক সময় আপনি আপনার কথার মধ্যে আপনি যেমনটি বলছিলেন যে বিশেষ করে বৈশ্বিক পার্সপেক্টিভে বাংলাদেশের যে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেসের পরিস্থিতিটা আসলে আমরা তাদের থেকে লেগ বিহাইন্ড, এটা কেন? এর একটা কারণ হতে পারে যে আমাদের অ্যাওয়ারনেসটা খুব একটা বিল্ড হয়নি। আমরা বিভিন্ন ধরনের ফরেন্সিক টুলস ইউজ করছি না। আমরা বিভিন্ন ধরনের বৈশ্বিক যে ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো আছে, তাদের সাইবার সিকিউরিটি টুলস আছে, সেগুলো আমরা ইউজ করছি না। সো এবং ইউজ না করার ক্ষেত্রে এবং আমাদের অ্যাওয়ারনেস না থাকার কারণে দেখা যাচ্ছে যে অ্যাটাকগুলো বেশি হয়। সো বিশ্বব্যাপী যেটা হয় যে সেটা হচ্ছে যে বৈশ্বিক ক্ষেত্রেও সাইবার সিকিউরিটি অনেক ল্যাকিং আছে। তো আমি মনে করি যে এই বিষয়গুলো, অ্যাওয়ারনেস বিষয়গুলো যদি আমরা খুব ভালোভাবে অ্যাপ্রোচ করতে পারি এই জিনিসগুলো, তাহলে এটা নিয়ে আরও ভালো কাজ করা যাবে আর কি। আরেকটা বিষয়, বিশেষ করে অনেক প্রতিষ্ঠানের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে কাজের স্বার্থে। অনেকেই বলেন যে আমার এখানে এত কোটি টাকার ফায়ারওয়াল আছে, এখানে আমার আপডেটেড অনেক সলিউশন, EDR XDR অনেক কিছু আমার এখানে আছে, তো সেক্ষেত্রে সাইবার অ্যাটাকের আসলে কোনো সম্ভাবনা নেই বা আমরা অনেকটাই সিকিউর, এই ধরনের কথা বলে থাকেন। আসলে আপনি কি মনে করেন? হ্যাঁ, XDR, MDR, EDR এই জিনিসগুলো অবশ্যই ইউজ করা উচিত। আর তাছাড়া আমাদের AI চলে আসছে, যার কারণে AI রিলেটেড সাইবার সিকিউরিটি টুলসগুলো ইউজ করা উচিত। হ্যাঁ, এগুলা ইউজ করলে আপনি আপনার সাইবার থ্রেট এর অ্যাটাকটা আপনি কমাতে পারবেন। মানে আপনার হয়তো হওয়ার সম্ভাবনা ছিল 98%, আপনি এখন আপনার অ্যাটাক হওয়ার সম্ভাবনা হয়তো 60%, 50%-এ চলে আসছে বা আরও কম। সো আপনি যতভাবে নিজেকে অ্যাওয়ার করতে পারবেন, বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল টুলস ইউজ করতে পারবেন, সেগুলা করলে আপনার অ্যাওয়ারনেস, আপনার থ্রেট হওয়ার সম্ভাবনা কমবে। তবে হ্যাক যে হবেন না সেটা কিন্তু না। অর্থাৎ আপনি যতই টুলস ইউজ করেন না কেন, ধরেন আমি MFA ইউজ করছি, কিন্তু পাসওয়ার্ড দেওয়ার সময় আমার ভিতরে আমার শোল্ডার সার্ভ করে কেউ দেখে ফেললো, তো সেক্ষেত্রে তো আমার পাসওয়ার্ডটা সিকিউর থাকলো না। সো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে আর কি। সো যতই আপনি টুলস ইউজ করেন না কেন, অ্যাওয়ারনেসের উপরে আসলে কিছু নেই। সেক্ষেত্রে দক্ষ জনবলের শর্টেজ আপনি দেখেন কিনা? অবশ্যই। সো যেটা দেখতে পাই আমরা যে অনেক বড় বড় কোম্পানিতে, ছোট ছোট কোম্পানিতে তো আছে, বড় বড় কোম্পানিতেও অ্যাওয়ারনেস জিনিসটা ঠিকমতো নেওয়া হয় না। যেটা হয় যে সেটা হচ্ছে যে একটা বড় কোম্পানিতে হয়তো বিদেশে আমি যেটা দেখেছি যে প্রতি
মান্থলি দুবার তাদের এমপ্লয়ীদেরকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য একটা রুমে বসানো হতো এবং কোনো একজন ট্রেনার এসে তাদেরকে ট্রেন করাতো, সাইবার হাইজিন প্র্যাকটিস করা হতো। বিভিন্ন অফিসের জানালার সামনে বা দরজার সামনে বিভিন্ন ধরনের পোস্টার দিয়ে বা স্টিকার দিয়ে রাখা হতো যে পাসওয়ার্ডটা সিকিউর রাখুন, কোনো প্রকার আনওয়ান্টেড লিঙ্কে ক্লিক করবেন না। সো এই যে ছোটো ছোটো বিষয়গুলো, এগুলো বাইরের দেশে দেখা যায়। সো আমি মনে করি যে বাংলাদেশে এগুলা করা উচিত আর কি, সাইবার হাইজিন প্র্যাকটিসটা। সেক্ষেত্রে আপনি গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি কি দেখেন? হ্যাঁ, গভর্নমেন্ট যেটা করতে পারে সেটা হচ্ছে যে ফান্ডিং করতে পারে, ক্রস বর্ডার কোলাবোরেশন করতে পারে আমরা বাইরের কোম্পানির সাথে, এবং বাইরের বিভিন্ন যে প্র্যাকটিসগুলো হয় সেগুলো আমরা বাংলাদেশে নিয়ে আসতে পারি। সেই ক্ষেত্রে গভর্নমেন্ট আমাদের ছোট ছোট কোম্পানি এবং প্রাইভেট যেসব বড় কোম্পানি আছে তারাও যদি সাইবার সিকিউরিটিতে ইনভেস্ট করে এইসব ব্যাপারে, আমরা মনে করি যে আমরা অনেকটা এগিয়ে যাব এইসব ব্যাপারে আর কি। আচ্ছা, সেক্ষেত্রে আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে দক্ষ জনবল তৈরি হচ্ছে না, আবার অনেকেই বলেন যে আমাদের দক্ষ জনবল আছে, আমরা ব্যবহার করতে পারছি না, সেগুলো ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে। আপনি কোনটাকে সাপোর্ট করেন এবং কেন? দুইটাই হয়তো আংশিক সত্য। কারণ হচ্ছে যে দক্ষ জনবল আছে, হ্যাঁ, অনেক ছেলে পেলে নিজ উদ্যোগেই সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করছে, এবং তাদের দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটিতেও তারা সাইবার সিকিউরিটি নিয়ে বিভিন্ন পড়ালেখা করছে। দক্ষ জনবল তখনই আমরা মনে করতে পারবো যে যখন তারা এটা ইমপ্লিমেন্ট করতে পারছে ভালো মতো। তো সেটা যেহেতু ঠিকমতো দেখা যাচ্ছে না, তো সেই জন্য আমরা বলবো যে হ্যাঁ, দক্ষ জনবল আসলে ইমপ্লিমেন্ট না করার কারণে, তাদেরকে কাজে না লাগানোর কারণে হয়তো এই বিষয়টা ল্যাকিং থেকে যাচ্ছে। আর আরেকটা হচ্ছে যে আমরা সাইবার সিকিউরিটির যে পড়াশোনাটা, সেটা হয়তো স্কুল কলেজের পাঠ্যপুস্তকেও এটা অন্তর্ভুক্ত করা উচিত বলে আমি মনে করি আর কি। তো ছোটোবেলা থেকেই যদি যারা ডিজিটাল ডিভাইস ইউজ করে তারা যদি সিকিউরিটির সম্বন্ধেও জানে, তারা আরও দক্ষ হয়ে গড়ে উঠবে। সেক্ষেত্রে একটা বিষয় জানতে চাই, আপনি যেমনটি বলছিলেন যে স্কুল কলেজ পর্যায়ে আসলে সাইবার সিকিউরিটি অ্যাজ এ সাবজেক্ট বা এডিশনাল হিসেবে অ্যাড করা, সেটা অনেকটা ইনিশিয়েটিভ আমরা লক্ষ্য করেছি, বাট কতটুকু সেটা সাফল্যতার মুখ দেখেছি সে বিষয়ে সঠিক কোনো পরিসংখ্যান নেই। বাট আপনার কাছে কি মনে হয় যে আমার ইন্ডাস্ট্রির ডিমান্ড একটা, আমার ইউনিভার্সিটি থেকে আমার গ্র্যাজুয়েট বের হচ্ছে অন্যটা, দুয়ে মিলে আসলে কোলাবোরেশন সঠিকভাবে হচ্ছে না বলে বাজারে শ্রুত কথা কিন্তু আছে, আপনি কি মনে করেন? ইউনিভার্সিটির যে কারিকুলাম সেটা আসলে প্রাইভেটলি কোম্পানি যেগুলো চায় সেখান থেকে ভিন্ন হয়। সো যার কারণে যেটা হয় সেটা হচ্ছে যে প্রাইভেট কোম্পানিতে আপনি জয়েন করার পরেও আপনাকে অনেক ট্রেনিং নিতে হয়, এবং ইউনিভার্সিটির অনেক কিছুই আপনার আপডেটেড থাকে না। সো দেখা যাচ্ছে যে আপনি কোনো একটা টেকনোলজি পড়াচ্ছেন সেটা 20 বছর আগের, তো 20 বছরে অলরেডি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমার কারিকুলাম চেঞ্জ হয়নি। সো যার কারণে তারা যেটা পড়ে বের হচ্ছে এবং অ্যাকচুয়ালি রিয়েল লাইফে যেটা দেখছে সেটার সাথে অনেক ডিফারেন্স পাচ্ছে। অ্যাওয়ারনেস ক্রিয়েশনে শুধুমাত্র গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি আপনি দেখেন, নাকি প্রাইভেট সেক্টর আসলে এই জায়গাতে কাজ করার আছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, অবশ্যই প্রাইভেট সেক্টর একটা ক্রুশাল রোল প্লে করতে পারে আমাদের এই অ্যাওয়ারনেসে। কারণ হচ্ছে আমাদের দেশে প্রাইভেট সেক্টরগুলায় ছোট কোম্পানি বড় কোম্পানি তো আছেই, এসএমই আছে। তো দেখা যাচ্ছে যে ধরুন কোনো একটা প্রাইভেট কোম্পানি একটা ইনিশিয়েটিভ নিল, তারা সাইবার সিকিউরিটিতে ইনভেস্ট করবে, তো সেখানে অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে। তো তারা ওয়ার্ক প্লেসে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারে, প্লাস হচ্ছে বিভিন্ন লোকাল কমিউনিটি বিভিন্ন ফোরামের কাছে গিয়ে তারা হয়তো বলতে পারে যে আজকে এইটা বিষয় নিয়ে কথা হবে, আজকে এমএফএ নিয়ে কথা হবে, আজকে ফায়ারওয়াল নিয়ে কথা হবে, আজকে ইমেল সিকিউরিটি নিয়ে কথা হবে। সো এই বিষয়গুলো কিন্তু আপনার সাইবার ক্রাইম অনেকটা কমিয়ে দিবে, এবং সাইবার ব্রিচ কমিয়ে দিবে, সাইবার যে থ্রেটগুলো আমরা পাচ্ছি সেগুলো অনেক কমিয়ে দেবে। যত আমরা নলেজ গ্যাদার করতে পারি ততই আমাদের জন্য মঙ্গল। আচ্ছা, পরবর্তী প্রশ্নের আগে আমি দুটো তথ্য আপনার সাথে শেয়ার করতে চাই। আমরা লাস্ট 7 ডেজ দেখেছি একটি সরকারি প্রতিষ্ঠান এবং একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি, একটাতে র্যানসমওয়্যার অ্যাটাক হয়েছে এবং আরেকটাতে আসলে কি অ্যাটাক হয়েছে সেটা এখনো ডিফাইন না, কিন্তু সাইবার অ্যাটাক হয়েছে এবং ডেটা ব্রিচ হয়েছে। ব্যক্তিগতভাবে আমার কথা বলার সুযোগ হয়েছিল। এই যে থ্রেট বাড়ছেই বাংলাদেশে একের পর এক, বিভিন্ন ধরনের ট্যাকটিক্স অবলম্বন করে কিন্তু ইভেন ইউজিং এআই টুলস এই অ্যাটাকগুলো হচ্ছে, প্রতিষ্ঠানের আসলে কি করা উচিত? ডাটা ব্রিচের ক্ষেত্রে আপনার মূলত
আমি যেটা মনে করি ডাটাটা হচ্ছে যে একটা কোম্পানির মেইন জিনিস, তো এটাকে প্রোটেক্ট করার জন্য আমাদের যা করা দরকার সেটাই করতে হবে। তো ডাটা ব্রিচের ক্ষেত্রে আমি মনে করবো যে ব্যাকআপটা খুবই জরুরি। সো ব্যাকআপ এবং যে ব্যাকআপটা যেখানে রাখা হচ্ছে সেই সার্ভারটা বা সেই স্টোরেজটা সিকিউর কিনা সেটাও আমাদের দেখতে হবে। সেই স্টোরেজে যদি আমরা একটা অ্যান্টিভাইরাস সিস্টেম প্রোভাইড করতে পারি বা যারা স্টোরেজটা দিচ্ছে তারা অ্যান্টিভাইরাসটা দিয়ে ওই ব্যাকআপটাকে স্ক্যান করছে কিনা নিয়মিত, সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। সো একটা হচ্ছে ব্যাকআপ, র্যানসমওয়্যার প্রোটেকশনের ক্ষেত্রে আরেকটা হচ্ছে যে এআই বেসড নেক্সট জেনারেশন অ্যান্টিভাইরাস, সেগুলো আমাদের ব্যবহার করাটা শুরু করতে হবে। এখনও আমরা দেখতে পাচ্ছি যে অনেক কোম্পানি এই জিনিসগুলো ইউজ করছে না। তো তারা ইউজ করছে যারা অলরেডি অবসলিট যে অ্যান্টিভাইরাসগুলো, যেখানে এআই ইউজ হচ্ছে না, আপনি এআই বেসড অ্যাটাক হচ্ছে, তো এআই বেসড অ্যাটাকগুলো ট্যাকল করার জন্য আমার এআই বেসড সিকিউরিটি টুলসগুলো ইউজ করতে হবে। তো এবং ওইটা আবার অটোমেট হয়, বিভিন্ন টুলস অলরেডি বের হয়েছে যেটা অলরেডি অটোমেটিকলি আপনাকে ডিফেন্ড করে আর কি। সো সেই টুলসগুলো আমাদের ইউজ করতে হবে। আমাদেরকে মানে এআই বেসড ফায়ারওয়াল, এআই বেসড অ্যান্টিভাইরাস, এআই বেসড এমএফএ সিস্টেম, এই জিনিসগুলো আমাদেরকে ইউজ করা শিখতে হবে। আচ্ছা, অনেক সময় আমরা দেখছি যে বাংলাদেশেও 2-3 বছর আগের ঘটনা থেকে যদি রেশ টানি, তাহলে আমরা দেখেছি বড় বড় ডেটা ব্রিচের ঘটনা কিন্তু ঘটেছে, এবং এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে ওই প্রতিষ্ঠানগুলোকে আসলেই শাস্তি দেওয়া হয়েছে কিনা বা তাদের কোনো পানিশমেন্ট হয়েছে কিনা, যেহেতু কাস্টমারের ডাটা বা আমাদের ডেটা বলি তাদের কাছে স্টোর থাকে, বা কতটুকু তাদের প্রোটেকশনের মেজার ছিল সেটাও কিন্তু আমরা অ্যাজ এ গ্রাহক জানি না। কিন্তু বাট বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিন্তু আমাদের ডেটাগুলো হামেশাই ব্রিচ হচ্ছে, এই মর্মে কিন্তু অনেক তথ্য আসছে। আপনি কি মনে করেন যে আসলে আমাদের এক্সিস্টিং ল এই জিনিসগুলোকে প্রোটেক্ট করছে কিনা? আপনি যদি বাংলাদেশের কথা বলে থাকেন, তাহলে বাংলাদেশে আসলে এক্সিস্টিং লতে একটা সাইবার সিকিউরিটি অ্যাক্ট আছে, যেখানে আছে যে হ্যাকিং হলে কি শাস্তি হবে, সাইবার টেরোরিজমে সাইবার ব্রিচ হলে কি শাস্তি হবে। কিন্তু এছাড়াও গভর্নমেন্ট সেই লটা মিসইউজের কারণে আমাদের ফ্রিডম অফ স্পিচটাও বন্ধ হয়ে যাচ্ছিল। সো আমাদের এক্সিস্টিং ল এটাকে অ্যাকচুয়ালি বন্ধ করতে পারে না। আমাদের ডাটা প্রোটেকশন ল এখনও নেই, যেটা নিয়ে লাস্টবার কথা হয়েছিল যে এটা একটা হবে, পার্সোনাল ডাটা প্রোটেকশন অ্যাক্ট, হ্যাঁ সেটা হয়নি। সো এইটা আমাদের করা দরকার, এবং ওই যে ড্রাফটটা যেটা আগে গভর্নমেন্ট তৈরি করেছিল সেটাতে অনেক ভুলভ্রান্তি ছিল। অনেকভাবে তারা গভর্নমেন্টকে সুবিধা দেওয়ার চেষ্টা করেছে সাধারণ মানুষের বদলে, সাধারণ কোম্পানিগুলোর বদলে। সেই জিনিসগুলো রিফাইন করতে হবে। সো রিফাইন করে আমরা হয়তো পার্সোনাল ডাটা প্রোটেকশন অ্যাক্ট আমরা পাবো। এই জিনিসটা খুবই জরুরি। এক্সিস্টিং ফ্রেমওয়ার্কে আমাদের সাইবার সিকিউরিটি অ্যাক্ট আছে, সেটাও আমাদের রিফাইন করা জরুরি। যদিও একটা হয়ে গেছে, তাই আমি আশা করবো যে গভর্নমেন্ট এই বিষয়ে খেয়াল রাখবে। আচ্ছা, সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ক্রিয়েশনের বিষয়ে আমরা যে আলোচনাটি করছিলাম, যে বিশেষ করে সরকারি সাইট থেকে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তিবর্গের কাছ থেকে কম্বাইন্ডলি আসলে কাজটা করা উচিত। আচ্ছা, এছাড়াও আরেকটা পোর্শন আছে, বিশেষ করে আমরা কমিউনিটি রোল যদি আমরা বলি, কারণ আমরা জানি যে একজন বিশেষজ্ঞ কিন্তু একদিনে তৈরি হয় না। সে হয়তো শুরুটা ইউনিভার্সিটি থেকে বা কলেজ থেকে বিভিন্ন সিটিএফ, বাগ বাউন্টি, ধীরে ধীরে সেই স্টেপ বাই স্টেপ কিন্তু একটা ম্যাচিউর পর্যায়ে চলে যায়। সেক্ষেত্রে এই যে সিটিএফ বলি বা বাগ বাউন্টি বলি, এই কমিউনিটিগুলোকে ডেভেলপ করা বা তাদেরকে নিয়ে কাজ করা আমাদের সুযোগ আছে কিনা, আপনি কি মনে করেন? হ্যাঁ, অবশ্যই। আমাদের বাংলাদেশে অলরেডি অনেকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বাগ বাউন্টি করছে, সিটিএফ করছে, এবং সেটার মাধ্যমে অলরেডি বৈদেশিক মুদ্রা অর্জন করছে। তো সেই মানুষগুলোকে আমরা বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচারকেও বাগ বাউন্টির আন্ডারে নিয়ে এসে তাদেরকে পুরস্কৃত করার ব্যবস্থা করতে পারি। লোকাল কমিউনিটি শুধুমাত্র বাগ বাউন্টি এবং এটাও না, এবং যারা এইটার বাইরে বিভিন্ন ফোরাম আছে, বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, বিভিন্ন আরও লোকাল কমিউনিটি আছে, যারা আসলে নিজেদের মধ্যে যদি সাইবার অ্যাওয়ারনেসটা তৈরি করে, এবং বিভিন্ন মানুষের সাথে তো অলরেডি ঘটেছে ব্রিচগুলো, তারা যদি শেয়ার করে, অনেক ইনফরমেশন আছে, অনেক সাইবার ব্রিচ আছে, অনেক সাইবার ক্রাইম আছে যেগুলো আসলে শেয়ার করা হয়নি। তো শেয়ার না করার কারণে আমি যদি না জানি আপনার সাথে কি হয়েছে, আমার সাথে যখন সেটা ঘটবে, হয়তো আমি সেম জিনিসটা ফেস করব। হয়তো আমি হয়তো টাকা হারাচ্ছি, আমি হয়তো কোনো একটা ক্ষতির সম্মুখীন হচ্ছি। সো কোলাবোরেশন, থ্রেট শেয়ারিং, থ্রেট ইন্টেলিজেন্স শেয়ারিং, এই জিনিসগুলো লোকাল কমিউনিটির মাধ্যমেও কিন্তু আমরা আসলে জিনিসগুলা অ্যাপ্রোচ করতে পারি আর কি।
সেক্ষেত্রে আপনি কোলাবোরেশনের একটা বিষয় বলছিলেন, এটা কি ন্যাশনাল নাকি ইন্টারন্যাশনাল কোলাবোরেশন? লোকাল কমিউনিটির ক্ষেত্রে তো অবশ্যই ন্যাশনালি তো হবে, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন হতে পারে, এবং এটা আমি খুবই সাপোর্ট করব। যদি ইন্টারন্যাশনালি সাইবার সিকিউরিটির জন্য বাংলাদেশে ফান্ডিং আসে, ক্রস বর্ডার কোলাবোরেশন হয়, বিভিন্ন কোম্পানি বাংলাদেশে অলরেডি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে ইচ্ছুক, আমরা সেগুলা দেখে কার সাথে কাজ করা যায় সেই বিষয়গুলো আমরা দেখতে পারি, রিজিওনাল সাইবার অ্যালায়েন্স ক্রিয়েট করতে পারি বিভিন্ন কনভেনশনে। আমি অলরেডি একটা বলেছি, বুদাপেস্ট সাইবার ক্রাইম কনভেনশন আছে, তো সেখানে আমরা পার্টিসিপেট করতে পারি। এতে হবে কি, আমরা ওইখানে অনেক ধরনের টুলস ইউজ হয়, অনেক ধরনের কাটিং এজ টেকনোলজি যেটা এখনও বাংলাদেশ ইউজ করে না, অনেক ধরনের ফরেন্সিক টুলস ইউজ হয়। সো সেইগুলো যদি মানে বাংলাদেশ যদি ওইসব জায়গায় যেতে পারে, কোলাবোরেট করতে পারে, তো আমরা বিশ্বে তো প্রভাব বিস্তার করতেই পারবো, প্লাস বাংলাদেশেরও অনেক উন্নতি হবে। সেক্ষেত্রে আমাদের একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, বিশেষ করে আমাদের যে সিআইআই প্রতিষ্ঠানগুলো আছে, প্রায় এবাউট টু 35 আই থিঙ্ক, যতটুকু সোফার জেনেছি, এই যে ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার যেগুলো, এগুলোতে তো আমাদের একদম গুরুত্বপূর্ণ তথ্যগুলো স্টোর করা থাকে গভর্নমেন্টের এই প্রতিষ্ঠানগুলোতে। এগুলোতে কিভাবে আসলে সাইবার সিকিউরিটি মানে নিশ্চিত করা উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারগুলোর মধ্যে অবশ্যই যেটা আছে, এনার্জি সেক্টর আছে, আমাদের হেলথ কেয়ার সেক্টর আছে, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টরগুলো আছে। সো এই সেক্টরগুলো আসলে প্রচণ্ডভাবে সাইবার অ্যাটাকের সম্মুখীন, এবং হয়তো অনেকাংশে দেখা যায় যে একটা সাইবার অ্যাটাক হয়ে গেছে, ডাটা ব্রিচ হয়ে গেছে, সেটা তারা মিনিমাম 180 ডেজ বা 6 মাস বা 1 বছর হয়তো তারা খেয়ালই করেনি যে এরকম একটা ঘটনা ঘটেছে। সো এইসব ক্ষেত্রে আমি বলবো যে আমাদের অ্যাডভান্সড এআই বেসড টেকনোলজি, অ্যাডভান্সড ইন্ট্রুশন প্রিভেনশন ডিটেকশন সিস্টেম, এইসব ইউজ করে অ্যাডভান্স মনিটরিং সিস্টেম গঠন করা, আমাদেরকে অ্যাডভান্সড ফায়ারওয়াল ইউজ করতে হবে, আমাদেরকে অবশ্যই নেক্সট জেনারেশন এআই অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে, আমাদেরকে অ্যান্টিভাইরাস ব্যাকড ব্যাকআপ সিস্টেম ইউজ করতে হবে, যেগুলোর মাধ্যমে আসলে আমাদের ডাটাগুলো সিকিউর থাকবে। এবং শুধুমাত্র অর্গানাইজেশন না, এবং অর্গানাইজেশনের আন্ডারে যেসব এমপ্লয়িগুলো আছে তাদেরকেও আপনার নিয়মিত করে বলতে হবে যে আপনি যদি পাসওয়ার্ড ইউজ করেন, সেই পাসওয়ার্ডগুলো যেন অনেক লম্বা হয়, সেটা যেন আরও স্ট্রং হয়, সেটা কীভাবে করতে হয়। আপনি যদি ইমেল পান, ইমেল সিকিউরিটি আপনার বিভিন্ন টুলস আছে, সেগুলো ইউজ করা যায়। সেই ইমেলটা আসলে যদি সিকিউরিটি না থাকে, উল্টাপাল্টা কোনো লিঙ্কে ক্লিক করা যাবে না। আর এটা যদি অর্গানাইজেশনের ইমেল হয়, তো সেক্ষেত্রে অর্গানাইজেশনের নিজস্ব কাজ আছে যে তারা যাতে বিভিন্ন টুলস ইউজ করে, স্যান্ডবক্স সিস্টেম ইউজ করে, যাতে করে কেউ যদি ভুলে লিঙ্ক ক্রিয়েটও করে ফেলে, ক্লিকও করে ফেলে, তাহলে সেইটার মাধ্যমে যে ভাইরাসটা হয়তো তার কম্পিউটারে জমা হচ্ছে, সেটা যাতে তার কম্পিউটারে না জমা হয়, স্যান্ডবক্স সিস্টেমে বা একটা ভার্চুয়াল মেশিনে জমা হয়। তো এইভাবে করে আমরা মানে এই ইনফ্রাস্ট্রাকচারগুলোকে সিকিউর করতে পারবো। আপনি এই যে প্রতিষ্ঠানের এমপ্লয়ীদের অ্যাওয়ারনেসের কথা বলছিলেন, আচ্ছা, আমরা বিশেষ করে যত ধরনের প্রোগ্রামগুলো সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো দেখি, সেখানে ম্যাক্সিমাম সময় দেখি কোনো ব্যাংকের বা ফিনান্সিয়াল প্রতিষ্ঠানের সিটিও, সিইও অর যারা একটু লিডিং ভূমিকা পালন করে প্রতিষ্ঠানে, তারা কিন্তু এখানে অ্যাটেন্ড করেন। কিন্তু আমার কনসার্নটা হচ্ছে আসলে হ্যাকার কিন্তু আমার সিটিও কিনা যতটুকু টার্গেট করবে, তার থেকে আমার টার্গেট করবে কোথায়, যে মূলত আইটি পিপল না, যারা আইটি থেকে বাহিরে আছে তাদেরকে। তো সেক্ষেত্রে নন আইটি পিপলকে আসলে এই সাইবার সিকিউরিটি শেখানো বা অ্যাওয়ারনেস এই ক্যাম্পেইনের মধ্যে নিয়ে আসা প্রয়োজন কিনা? সাইবার সিকিউরিটি বলতে আমরা যদিও বুঝি এটা একটা হাইফাই লেভেলের কিছু, এটা শুধুমাত্র ম্যানেজিং ডাইরেক্টররাই করবে, এটা শুধুমাত্র কোম্পানির টপ লেভেল এক্সিকিউটিভরাই করবে, সেটা কিন্তু না। সাইবার সিকিউরিটি কিন্তু আমরা বলতে পারি যে আমার কাছে সেটা একটা লাইফস্টাইল। আমি একটা ডিভাইস ইউজ করি, আমার ডিভাইসে ব্যাকআপ আছে কিনা, আমার ডিভাইসটাতে অ্যান্টিভাইরাসটা আছে কিনা, সেটা কিন্তু ইনশিওর করার দায়িত্ব আমার। এটা কিন্তু অর্গানাইজেশন থেকে যে বলে দিতে হবে সেটা কিন্তু না। প্লাস হচ্ছে আমরা মোবাইলের ডাটা ইউজ করি। সো মোবাইলে আমরা বিকাশ ইউজ করি, মোবাইলে আমরা নগদ ইউজ করছি, সেটার মাধ্যমে কিন্তু অনেক ক্রাইম হচ্ছে। সেই জিনিসগুলাও অ্যাওয়ার থাকাও কিন্তু আমার নিজেরই দায়িত্ব। প্লাস হচ্ছে অর্গানাইজেশনেরও কিন্তু দায়িত্ব যে সে এইটা সম্বন্ধে যাতে বলে, কারণ আমি যদি সিকিউর না থাকি, আমার অর্গানাইজেশন কিন্তু সিকিউর থাকবে না। সো অর্গানাইজেশনে অবশ্যই এই বিষয় নিয়ে কাজ করা উচিত। এখানে আরেকটা বিষয় আপনার নজরে আনতে চাই, বিশেষ করে আমরা কোনো একটা প্রতিষ্ঠান থেকে যখন সার্ভিস নিচ্ছি, সেটা হতে পারে ব্যাংক বা অন্য যে কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, হয়তোবা তারা
যথোপযুক্ত স্টেপসগুলো নিয়ে রেখেছে যাতে কোনো ধরনের ডেটা ব্রিচ না হয় বা সাইবার অ্যাটাকের কোনো ঘটনা না ঘটে। কিন্তু বাস্তবিক পক্ষে আমরা এমনও দেখেছি যে বিশেষ করে প্রতিষ্ঠান থেকে না, ইন পয়েন্ট থেকে বা ইন্ড ইউজার থেকে অ্যাটাকটা জেনারেট হয়। সেক্ষেত্রে একজন ইউজার হিসেবে আসলে আমার কি ধরনের স্টেপস জানা দরকার বা সতর্কতা অবলম্বন করা দরকার? আচ্ছা, এন্ড ইউজার হিসেবে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা কোনো একটা সফটওয়্যার আননোন সোর্স থেকে ডাউনলোড করে ফেলি। আমরা যখন কোনো একটা সফটওয়্যার আননোন সোর্স থেকে আমাদের পিসিতে ডাউনলোড করে ফেলি, সেটার ভিতরে কি আছে সেটা আমরা জানি না। তো যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এইটার মাধ্যমে র্যানসমওয়্যার অ্যাটাকগুলো হয়। আমরা কোনো একটা লিঙ্কে ক্লিক করে ফেললে সেখান থেকেও আমাদের একটা কিছু আমাদের কম্পিউটারে জমা হয়ে যায়, আমাদের ব্রাউজারে সেশন ক্রিয়েট হয়ে যায়। সো এই জিনিসগুলো থেকে অ্যাওয়ারনেসের একটাই উপায়, যে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এক হচ্ছে আমাদের পিসিটা সিকিউর করতে হবে, আমাদের মোবাইলটা সিকিউর করতে হবে, আমাদের ইমেলটা সিকিউর করতে হবে, আমাদের একটা ব্যাকআপ সিস্টেম ইউজ করতে হবে। এটা হচ্ছে খুবই বেসিক, যে আমার কিছু যদি না থাকে এই জিনিসগুলো আমার থাকতে হবে, তাহলে অন্ততপক্ষে কিছুটা আমরা মানে সাইবার অ্যাটাক থেকে বাঁচতে পারবো আর কি। কিন্তু এছাড়াও আপনার অনেক বিষয় থাকে যেগুলো হয়তো অনেক সফিস্টিকেটেড, মানে অনেক সফিস্টিকেটেড অ্যাটাকও তৈরি হয়। স্পিয়ার ফিশিং আছে, এটা অলরেডি অনেক টার্গেটেড মানুষদেরকেই করা হয় আর কি। সো এবং আরও বেশ কিছু বিষয় আছে যেটা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সেটাতে যেটা হয় সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি তারা আপনাকে কোনোভাবে ফোনের মাধ্যমে, যেটাকে আমরা ভিশিং বলি, SMS টেক্সটের মাধ্যমে তারা আপনাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে যে এই জিনিসটা ভালো, আপনি এটা ইউজ করেন। সো এইভাবে করে দেখা যাচ্ছে যে অনেক সাইবার অ্যাটাক হচ্ছে। সো মূল কথা হচ্ছে যে অ্যাওয়ারনেসের অ্যাকচুয়ালি এখানে অ্যাওয়ারনেস ছাড়া কোনো বিকল্প নেই। ওকে, আমরা অনুষ্ঠান একেবারে শেষ মুহূর্তে আছি। আপনার জন্য লাস্ট প্রশ্ন, আসলে এই বাংলাদেশের সাইবার কমিউনিটি বলি বা বাংলাদেশিদের উদ্দেশ্যে আসলে কি বলবেন? আমি বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা মিনিমাম সাইবার সিকিউরিটির জন্য মিনিমাম অন্ততপক্ষে একটা অ্যান্টিভাইরাস ইউজ করেন, একটা ব্যাকআপ সফটওয়্যার ইউজ করেন, আপনার ইমেল সিকিউরিটির জন্য একটা ইমেল সিকিউরিটি সফটওয়্যার ইউজ করেন। সো এই তিনটার মাধ্যমে আপনি অন্ততপক্ষে আপনার নিজেকে সিকিউর করতে পারবেন। আপনারা কখনোই আপনার আনওয়ান্টেড লিঙ্কসে ক্লিক করবেন না, এবং যদি কখনো র্যানসমওয়্যার অ্যাটাক হয় সাথে সাথে আপনার পরিচিত কোনো সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন, তারা কীভাবে আপনাকে হেল্প করতে পারে। ওকে, ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা সাইবার সিকিউরিটির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। সেখানে পেমেন্ট গেটওয়ে থেকে শুরু করে কেনাকাটার বিভিন্ন ধাপ নিয়ে আমরা কথা বলেছি। এই সমস্ত বিষয়গুলো আপনারা যদি মেনে চলেন তাহলে হয়তোবা বিভিন্ন ধরনের সাইবার অ্যাটাক বা থ্রেট থেকে আপনারা মুক্ত হতে পারবেন বলে আমরা মনে করছি। দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবারও নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।